হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভিশন কম্পিটিটিভ এক্সামস চ্যানেল। তো দেখো, আমাদের কিন্তু জিকে জিএস অধ্যয়ন বলে একটা সিরিজ অলরেডি আমরা শুরু করে দিয়েছি, যেখানে কিন্তু অলরেডি আমাদের 8টা ক্লাস হয়ে গেছে। আজকে যার 9 নাম্বার ক্লাস। এই সিরিজে আমরা মেনলি সেরা 25টা প্রশ্ন নিয়ে আলোচনা করি প্রতিটা ক্লাসে, যেটা কিন্তু সম্পূর্ণটাই মিক্স প্যাটার্নে হয়, মিক্সড কোশ্চেন্স থাকে এর মধ্যে। জিকে জিএস এ আমাদের যতগুলো সাবজেক্ট পড়ে, দ্যাট ইজ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত সাবজেক্ট থেকে আমরা কিন্তু বাছাই করা 25টা প্রশ্ন নিয়ে কিন্তু প্রতিটা ক্লাসে আলোচনা করি। কিন্তু তুমি যদি প্রথম থেকে ক্লাসটি ফলো করে থাকো, এই সিরিজটি ফলো করে থাকো, তাহলে তুমি দেখবে যে প্রতিটা ক্লাসে আমরা বলছি আমরা 25টাই প্রশ্ন রাখি, কিন্তু কোশ্চেনের পরে আমরা কিন্তু এক্সপ্লানেশনও দিই। প্রতিটা কোশ্চেনে এক্সপ্লানেশন থাকে। তাই 25টা কোশ্চেন থাকলেও যদি প্রত্যেকটা প্রশ্নে আমরা 4টে করেও ধরি এক্সপ্লানেশন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এক একটা সিরিজ সরি এক একটা ক্লাস থেকে আমরা প্রায় 100টারও বেশি কোশ্চেন বা ইম্পর্টেন্ট ওয়ান লাইনার নিয়ে কিন্তু আলোচনা করছি। ঠিক আছে? তাই যারা যারা এই ক্লাসটা প্রথম থেকে দেখছো, অবশ্যই যতদিন পর্যন্ত এই সিরিজটা চলবে ততদিন পর্যন্ত একদম কনসিস্টেন্সি নিয়ে ক্লাসগুলোকে দেখবে। ঠিক আছে? তো দেখো, তার আগে ক্লাসটি শুরুর আগে একটা জিনিস বলে নিই। আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামস একটা অ্যাপ রয়েছে, যেটা তুমি প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। সেখানে গিয়ে তোমরা WBPSC বলে একটা সেকশন পাবে। সেকশনটাই অল ক্লাস পিডিএফ বলে একটা অপশন থাকবে। সেখানটায় ক্লিক করলে আমাদের ভিশন WBCS এবং ভিশন কম্পিটিটিভ এক্সামস এই দুটো চ্যানেলে হওয়া যত ইউটিউব সেশন আমাদের হয়, সমস্ত ক্লাসের পিডিএফ সেখানে কিন্তু, যে ক্লাস পিডিএফ গুলো হয় সেখানে আপলোড করে দেওয়া হয়। তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথম প্রশ্ন দেখো, মহাত্মা গান্ধী সর্বপ্রথম তার অহিংস আন্দোলন শুরু করেছিলেন কোথা থেকে? অপশন তোমাদের সামনে। এই কোশ্চেনটা কিন্তু ক্লার্কশিপ 2019-এ এসেছিল। ঠিক আছে? এটা রাইট অ্যান্সার হবে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাতে গান্ধীজি কি করেছিলেন? দেখো, 1894 সালে আদিবাসী আফ্রিকান এবং ভারতীয়দের প্রতি বর্ণগত বৈষম্যের কারণে অহিংস প্রতিবাদ তিনি তৈরি করেছিলেন। 1896-এ দক্ষিণ আফ্রিকায় সেবা করার জন্য, সহ ভারতীয়দের একত্রিত করার জন্য অল্প সময়ের জন্য তিনি ভারতে এসেছিলেন একবার। 1899 সালে তিনি বোয়ার যুদ্ধ ওখানে শুরু হয়েছিল বোয়ার যুদ্ধ। সেখানে তিনি ব্রিটিশদের জন্য ভারতীয় অ্যাম্বুলেন্স কর্পস গঠন করেছিলেন। ঠিক আছে? যেখানে গান্ধীজি কিন্তু সার্জেন্ট মেজর ছিলেন ওই ফোর্সে। আচ্ছা, ডারবান ডারবান অর্থাৎ সাউথ আফ্রিকার ডারবানের কাছে ফিনিক্স ফার্ম তিনি তৈরি করেছিলেন। সেখানে তিনি অহিংস সত্যাগ্রহে প্রশিক্ষণ দিয়েছিলেন। তিনি আরো একটি খামার প্রতিষ্ঠা করেছিলেন, সেটা হচ্ছে টলস্টয় ফার্ম। তো এইগুলো কিন্তু অনেকদিন মানে অনেক পরীক্ষাতে এইগুলো চলে আসে যে টলস্টয় ফার্ম, মানে সাউথ আফ্রিকাতে টলস্টয় ফার্ম, ফিনিক্স ফার্ম কে তৈরি করেন বা কে তৈরি করেছিলেন, সেটা কিন্তু গান্ধীজি হবে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য ভারতের প্রথম মহিলা অ্যাম্বুলেন্স চালক নিযুক্ত করেছে? ঠিক আছে? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে তামিলনাড়ু। দেখো, তামিলনাড়ু সরকার নতুন 118টি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে, যেখানে দুই সন্তানের মা 30 বছর বয়সী বীরালক্ষ্মী বীরালক্ষ্মী তিনি কিন্তু ভারতের প্রথম মহিলা অ্যাম্বুলেন্স চালক। খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে? তামিলনাড়ুতে 108 এই নাম্বারটা ডায়াল করে কিন্তু জরুরি অ্যাম্বুলেন্স পরিষেবা নেওয়া যায়। নেক্সট কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বিধবা পুনর্বিবাহ আন্দোলনকে ন্যায্যতা দেওয়ার জন্য কোন বৈদিক উৎস থেকে একটি উল্লেখ ব্যবহার করেছিলেন? এটা পিএসসি মিসলেনিয়াস 2019-এ এসেছিল। কোশ্চেনটা নো ডাউট একটু টাফ। ঠিক আছে? কিন্তু যারা প্রিভিয়াস ইয়ার মুখস্থ করেছো তাদের জন্য এটা ইজি। অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে পরাশর সংহিতা। ঠিক আছে? দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে জেনে নিন। অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়।
1884 সালে নভেম্বরে কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য এই ছদ্মনামে তিনি ব্রজবিলাস গ্রন্থ প্রকাশ করেন। বিধবা বিবাহ আইন নিয়ে জেনে নিই। এই আইনটি 1856 সালে পাশ করা হয়। এই আইনে খসড়া তৈরি করেছিলেন ডালহৌজি। 1856 সালের 25শে জুলাই ক্যানিং এই আইনটা পাশ করেছিল। তিনি সোমপ্রকাশ অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপ্রকাশ নামে একটি বাংলা সংবাদপত্র চালু করেছিলেন। তার উল্লেখযোগ্য সাহিত্য কর্মের মধ্যে পরিচয়, সীতার বনবাস এবং শকুন্তলা ইত্যাদি রয়েছে। ঠিক আছে, অভিজ্ঞানম শকুন্তলম এটা কিন্তু কালিদাসের লেখা, আর এই শকুন্তলাটা দুটোর মধ্যে কিন্তু গোলাবে না। নেক্সট কোশ্চেন, এটা একটা একটু অন্য ধরনের কোশ্চেনটা রেখেছি, কিন্তু এটা রাখার পেছনে কারণ আছে, বলছি। বাংলা শব্দ গঠনে কয় প্রকার প্রত্যয় পাওয়া যায়? ঠিক আছে, অপশন তোমাদের সামনে। এবার এই কোশ্চেনটা রাখার মানে কি, তোমরা জানো কয়েক মাস আগে আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েতের একটা ফর্ম বেরিয়েছিল। ঠিক আছে, পঞ্চায়েতের একটা ফর্ম বেরিয়েছিল। এবার যত আস্তে আস্তে ইলেকশনের দিকে এগোবে, তোমরা সবাই জানো, এটা আলাদা করে বলতে হয় না, যে আস্তে আস্তে কিন্তু যত পেন্ডিং এক্সাম গুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু হতে থাকবে। যেমন ভাবে আমাদের মিসলেনিয়াস মেইনসটা রয়েছে, ঠিক আছে, তারপর আস্তে আস্তে ক্লার্ক হবে, WBCS হবে, এরকম আস্তে আস্তে হতে থাকবে। তো পঞ্চায়েতের যে ফর্মটা বেরিয়েছিল, সেই পঞ্চায়েতে কিন্তু গ্রামারের একটা পোর্শন থাকে, বাংলা, মানে ওখানে একটা সাবজেক্ট থাকে বাংলা, বাংলা বলে একটা সাবজেক্ট থাকে। তো বাংলা গ্রামার, সরি বাংলা ব্যাকরণ, ওখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সেখানে একটা কোশ্চেন আমি এখানে রেখেছি, সেটা হচ্ছে বাংলা শব্দ গঠনে কয় প্রকার প্রত্যয় পাওয়া যায়? রাইট অ্যান্সার হবে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় কাকে বলে? ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে কৃৎ প্রত্যয় বলে। কোনোদিনও পরীক্ষায় সংজ্ঞা আসবে না, কিন্তু কৃৎ প্রত্যয় কাকে বলছে সেটা একটুখানি বুঝে নাও। এই উদাহরণগুলো চলে আসে, ঠিক আছে, যেমন চলন্ত, সেটা চল যোগ অন্ত, এখানে অন্ত হলো একটা কৃৎ প্রত্যয়, ঠিক আছে। তারপরে তদ্ধিত প্রত্যয় কাকে বলে? শব্দের পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন দিন যোগ ইক সমান সমান দৈনিক, এখানে ইক হলো একটা তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন, স্বামী বিবেকানন্দ তার শিকাগো ভাষণ কবে দিয়েছিলেন? অপশন তোমাদের সামনে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ 2019-এ এসেছিল এটা, ঠিক আছে। রাইট অ্যান্সার হবে 1893। স্বামী বিবেকানন্দ 1893 সেপ্টেম্বর মাসে শিকাগোর আর্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সংসদে অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি তার শক্তিশালী এবং ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যের জ্ঞানকে তিনি পশ্চিমা দর্শকের সামনে তুলে ধরেন, এবং বলা বাহুল্য তারপর থেকে কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যত হিন্দু ধর্ম বা হিন্দুত্ব যত রকমের সেটা কিন্তু সূচনা তখন থেকেই হয়ে যায়, ঠিক আছে। শিকাগোতে বিবেকানন্দের বক্তৃতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। তার বক্তৃতা শুরুই হয়েছিল আমেরিকার ভাই ও বোনেরা, অথবা ইংলিশে বললে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। এটা এখানে কেন রেখেছি, কারণ শুধুমাত্র এইটুকু, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এইটুকু দিয়ে জাস্ট একটা হাইফেন দিয়ে কোশ্চেনটা দেবে যে এই শিরোনামে কোন বিখ্যাত ভারতীয় পশ্চিম দেশে তার বক্তৃতা শুরু করেছিলেন, এরকম একটা দেবে, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন, আলোর প্রতিসরণের সূত্র, আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেছিলেন? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে স্নেইল, যার ভালো নাম উইলব্রড স্নেলিয়াস, ঠিক আছে। দেখো, আলোর প্রতিসরণের সূত্রটি যা স্নেলের সূত্র নামে পরিচিত, সেটা উইলব্রড স্নেলিয়াস 1620 সালে আবিষ্কার করেছিলেন, যেটা উইকিপিডিয়া থেকে জানা গেছে, ঠিক আছে। এই সূত্র অনুসারে মানে যে আলোর প্রতিসরণের সূত্র, এটাতে কি বলছে, বলছে দুটো মাধ্যমের বিভেদ তলে
আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে তখন এর দিকে পরিবর্তন হয়, এর দিক পরিবর্তন হয় এবং আপতন কোণ ও প্রতিসরণ কোণের সাইন সর্বদা ধ্রুবক থাকে। অর্থাৎ তোমরা যারা আলোর চ্যাপ্টারটা পড়েছো, আলোর চ্যাপ্টারে দেখবে এরকম একটা ডায়াগ্রাম করা থাকে, যেখানে এরকম ভাগ করা থাকে একটা লঘু মাধ্যম, একটা ঘন মাধ্যম, ঠিক আছে? যেখানে এরকম বলা হয় যে একটা আলো, মানে এখানে একটা কোণ থাকে, একটা আলো যখন এখান দিয়ে পড়ে, একটা আলো এখান দিয়ে পড়ছে, রিফ্লেক্ট হয়ে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার যখন সেটা এখানে নামবে, অর্থাৎ ঘন মাধ্যমে যখন ফেলা হবে আলোকে লঘু থেকে ঘনতে এরকম ভাবে, তখন ন্যাচারালি আলোটা এইভাবে যাওয়া উচিত, কিন্তু ওটা আলোটা কিন্তু একটু একটু বেঁকে যায়, ঠিক আছে? তো এটা কিন্তু দিক পরিবর্তন হয়, এটা কিন্তু আলোর প্রতিসরণের সূত্র, এটাই বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, কোন প্রধানমন্ত্রীর অধীনে কোন সালে ভারতীয় সংবিধানে ভোট দানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল? এটা পিএসসি মিসলেনিয়াস 2019-এ এসেছিল কোশ্চেনটা। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে রাজীব গান্ধী, 1989 সালে, ঠিক আছে? দেখো, 61তম সংবিধান সংশোধনী আইন অর্থাৎ 61st কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1988-তে এখানে বলা হয়েছিল লোকসভা এবং বিধানসভা নির্বাচনের জন্য ভোট দানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হলো। এটা 88-তে আইনটা এসেছিল, কার্যকর হয়েছিল 89, ঠিক আছে? তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। নেক্সট কোয়েশ্চেন, অন্নদা মঙ্গল কাব্য কে রচনা করেন? ঠিক আছে, মোস্ট প্রবাবলি এটা রিপিট হয়ে গেছে, এটা মেবি আগের দিনকেও এটা নিয়ে আলোচনা করেছিলাম, সো এক্সট্রিমলি সরি এটার জন্য, মেবি ভুলও হতে পারি। এটা রাইট অ্যান্সার হবে রায়গুণাকার ভারতচন্দ্র। দেখো, অন্নদা মঙ্গল রায়গুণাকার ভারতচন্দ্র রচিত একটি মঙ্গল কাব্য। ভারতচন্দ্র 1752 সালে এই গ্রন্থ রচনা করেন। এই কবিতাটা 3টে ভাগে বিভক্ত, ঠিক আছে? সেটা হচ্ছে প্রথম ভাগটা অন্নদা মঙ্গল বা অন্নদা মাহাত্ম্য, তৃতীয়টা হচ্ছে বিদ্যা সুন্দর বা কালিকা মঙ্গল, এবং 3 নাম্বারটা হচ্ছে মানসিংহ বা অন্নপূর্ণা মঙ্গল, অন্নপূর্ণা মঙ্গল। নেক্সট কোশ্চেন, নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথের কোন উপন্যাসের একটা চরিত্র এবং তিনি কোন পেশার সাথে জড়িত ছিলেন? ঠিক আছে, বুঝতে পারছো কেমন ভাবে আসছে কোশ্চেন গুলো? একটু কিন্তু ডেপথ নিয়ে পড়াটা কিন্তু উচিত আমাদের, কারণ প্রশ্নটা কিন্তু একটা রিনাউন্ড পরীক্ষাতে এসেছিল, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস 2019-এ। তো হতেই পারে তোমাদের যারা আপকামিং ডাব্লিউবিপি দেবে তাদের ক্ষেত্রেও এটা আসতেই পারে, কারণ সেম কোশ্চেন রিপিট তো হয় আমাদের পিএসসি তে, ঠিক আছে? তো এখানে তোমাদের অপশনস রয়েছে, রাইট অ্যান্সার হবে উপন্যাস শেষের কবিতা, এবং সেই চরিত্রটা পেশা ছিল কবি। দেখো, নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের একটা চরিত্র, সেখানে তিনি একজন কবি এবং প্রধান চরিত্র অমিত রায়ের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উপস্থাপিত হন। তো অমিত রায় একটা চরিত্র। উপন্যাসটি প্রেম সম্পর্ক এবং ঐতিহ্যবাহী ও আধুনিক মূল্যবোধের সংঘর্ষের বিষয়বস্তু নিয়ে আলোচনা করে। নিবারণ চক্রবর্তীর চরিত্রটি গল্পে কাব্যিক ও দার্শনিক মাত্রা যোগ করে। নেক্সট কোশ্চেন, কোন গুপ্ত শাসক সকারি উপাধি ধারণ করেছিলেন? এটা পিএসসি ক্লার্কশিপ 2009-এ এসেছিল কোশ্চেনটা, এটা আমাদের 10 নম্বর কোশ্চেন। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আগের দিন আমরা সমুদ্রগুপ্ত নিয়ে পড়েছিলাম, আজকে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্ত নিয়ে পড়ব। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যার শাসনকাল 380 থেকে 418 খ্রিস্টাব্দ। সমুদ্রগুপ্ত এবং তার রানী দত্ত দেবী বা দত্তা দেবীর পুত্র ছিলেন কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত। সৌরাষ্ট্র সহ আরো অঞ্চলগুলি তিনি সংযুক্ত করেছিলেন, যার পশ্চিম উপকূল রেখা তার অধীনে ছিল। তিনি তার রাজ্য সম্প্রসারণের জন্য বৈবাহিক জোট নীতি ব্যবহার করেছিলেন। তিনি নাগা বা নাগ এবং বাকাটকদের সঙ্গে বৈবাহিক মৈত্রী স্থাপন করেছিলেন। তিনি তার কন্যা প্রভাবতী গুপ্তকে মহারাষ্ট্রের বাকাটক, এটা ভাকা না, বাকাটক শাসক দ্বিতীয় রুদ্র সেনের সঙ্গে কিন্তু বিবাহ দেন। বুঝতেই পারছো কতগুলো ইনফো কিন্তু খুঁজে খুঁজে তোমাদের জন্য এখানে রাখা হয়েছে, এবং প্রত্যেকটা ইনফো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাস্টেরটা যে কতবার এসএসসি তে এসেছে
সেটা তোমরা একটু প্রিভিয়াস ইয়ার ঘাটলেই বুঝে যাবে। নেক্সট কোশ্চেন, নিতিন মাসি এই গোয়েন্দা উপন্যাসের জন্য বিখ্যাত মহিলা বাঙালি লেখক কে বা লেখিকা কে? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে সুচিত্রা ভট্টাচার্য। তাই নিতিন মাসি উপন্যাসের লেখিকা হচ্ছেন সুচিত্রা ভট্টাচার্য। তিনি 10ই জানুয়ারি 1950 সালে জন্মগ্রহণ করেন এবং 2015 সালে মারা যান। একজন লেখিকা হিসেবে তার সমগ্র কর্মজীবনে তিনি 20টিরও বেশি উপন্যাস এবং অসংখ্য ছোট গল্প তিনি লেখেন। তার কাজের মধ্যে গুরুত্বপূর্ণ হলো হেমন্তের পাখি, কাছের মানুষ, অলীক সুখ, ইচ্ছে এবং কাঁচের দেওয়াল। ঠিক আছে, তো প্রত্যেকটাই কিন্তু ইন্ডিভিজুয়ালি কোশ্চেন হিসেবে আসতে পারে, এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। যেমন এখানে নিতিন মাসি রাখা হয়েছে, তেমন এখানে আসতেই পারে যে হেমন্তের পাখি কার রচনা, কাছের মানুষ কার রচনা, অলীক সুখ কার রচনা, ইচ্ছে কার রচনা, কাঁচের দেওয়াল কার রচনা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ইকোনমিক সার্ভে কে পাবলিশ করে বা কে পাবলিশ করে? তো এটার অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে অর্থ মন্ত্রক। ঠিক আছে, অর্থাৎ ফাইন্যান্স মিনিস্ট্রি। দেশের অর্থনৈতিক সমীক্ষা অর্থনৈতিক বিষয়ক বিভাগের অর্থনীতি বিভাগ দ্বারা প্রস্তুত করা হয়, যা অর্থ মন্ত্রণালয়ের একটি অংশ। এই জরিপটির প্রধান অর্থনৈতিক উপদেষ্টা তত্ত্বাবধানে এবং নির্দেশনা নথিভুক্ত করা হয়। অর্থমন্ত্রীর অনুমোদনের পর এটা প্রকাশ করা হয়। অর্থনৈতিক সমীক্ষা হলো অর্থ মন্ত্রকের দ্বারা প্রকাশিত একটা বার্ষিক নথি। এটি সমস্ত শিল্প খাতের বিশদ ও পরিসংখ্যানগত তথ্য সরবরাহ করে এবং পূর্ববর্তী আর্থিক বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নকে পরিচালনা করে। নেক্সট কোশ্চেন, ধর্মনিরপেক্ষতা এই ধারণাটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? এই কোশ্চেনটা তোমার পিএসসি মিসলেনিয়াস 2018-তে এসেছিল। এটা আমাদের 13তম কোশ্চেন চলছে। অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে 42তম সংবিধান সংশোধনী আইন। 42তম সংবিধান সংশোধনী আইন 1976-এ প্রণয়ন করা হয়েছিল। এই 42তম সংশোধনী আইনকে কিন্তু ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন এটাও কিন্তু বলা হয়। এটি প্রস্তাবনাকে সংশোধন করে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি এই শব্দগুলো যুক্ত করে। এটি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের ক্ষমতা হ্রাস করার চেষ্টা করেছিল। এটি নাগরিকদের জন্য মৌলিক কর্তব্য নির্ধারণ করেছিল ইত্যাদি। আচ্ছা, এখানে একটা জিনিস অনেকেরই গুলিয়ে যায়, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন কত সালে হয় এবং 44তম সংবিধান সংশোধন কত সালে হয়। দেখো এখানে 4 আর 2 যোগ করলে 6 হয়, তো মনে রাখবে যে 1976-এ। ঠিক আছে, আর এখানে 4 আর 4 যোগ করলে 8 হয়, তো মনে রাখবে 1978-এ। প্রতিটা ক্লাসে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট কিছু ট্রিক কিন্তু আনা হয়, তাই তোমরা ক্লাস কিন্তু একদম মিস করবে না। মানে তুমি আজকে ক্লাসটা দেখতে পারলে না, কিন্তু কালকে অবশ্যই আজকে ক্লাসটা দেখে নেবে। এইভাবে করে কিন্তু 1 নাম্বার ক্লাস থেকে শুরু করে আমাদের ক্লাসটা যত দূর পর্যন্ত যাবে, সেটা 100টা ক্লাসও হতে পারে, সেটা 500টা ক্লাসও হতে পারে। ঠিক আছে, যত দূর পর্যন্ত যাবে কনসিস্টেন্সি দিয়ে ক্লাসগুলোকে দেখবে। ঠিক আছে, তুমি নিজেই নিজের মধ্যে ফিল করতে পারবে যে তুমি জিকেতে এগোচ্ছ নাকি পিছিয়ে যাচ্ছ। তুমি নিজেই ফিল করবে, কাউকে কিছু বোঝাতে হবে না। ঠিক আছে, তাই এরকম ছোট ছোট ট্রিক, ঠিক আছে, এরকম ছোট ছোট ট্রিক কিন্তু প্রতিটা ক্লাসেই কিন্তু দিয়ে থাকি, তাই অবশ্যই ক্লাসটাকে ফলো করো নিয়মিত। নেক্সট কোশ্চেন, শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে চতুর্থ। দেখো, শ্বেত বিপ্লব ভারতের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটা কিন্তু শুরু হয়েছিল 1969 থেকে 74 পর্যন্ত চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল। কমেন্ট করে জানাও এই সময়ে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন। ঠিক আছে, আচ্ছা সময়কালটা বলে দিয়েছি আগে, 1970-এর দশকে এবং 1996 পর্যন্ত এটা চলেছিল। এটার উদ্দেশ্য কি ছিল? ভারতের দুধ উৎপাদন বৃদ্ধি করা এবং দুগ্ধ খামারগুলির উন্নতি সাধন করা। ফলাফল কি হয়েছিল? ভারতকে একটা দুধের ঘাটতি পূর্ণ দেশ থেকে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশে পরিণত করেছিল।
কর্তৃত্ব জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড বা এনডিডিবি এই উদ্যোগের নেতৃত্বে ছিলেন। এবার শ্বেত বিপ্লব কে ভারতে করেছিলেন এটা এখন বলবো না, কারণ এরপরে মানে এই ক্লাসেই শেষের দিকে একটা কোশ্চেন আছে এরকম নিয়ে, তো সেখানে আলোচনা করা। নেক্সট কোশ্চেন, প্রতি বছর কোন দিনে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অর্থাৎ www, ঠিক আছে, যে কোনো ব্রাউজারে আমরা যখন কোনো ওয়েবসাইট সার্চ করতে যাই তো আমাদের সামনে কিন্তু www এটা কিন্তু দিতেই হয়। তো এই যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এই দিবস কবে পালন করা হয়, এটা আমাদের 15তম কোশ্চেন চলছে। অপশনস তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে 1 আগস্ট 2025-এ এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে অর্থাৎ www ডে এর থিম ছিল এম্পাওয়ারিং দ্য ফিউচার, বিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ, সেফ অ্যান্ড ওপেন ওয়েব। ঠিক আছে, এটা কিন্তু থিম এই বছরে। নেক্সট কোশ্চেন, শের শাহের সেনাবাহিনী সেনাপতি কে ছিলেন? এটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ 2006-এ এসেছিল। অপশন তোমাদের সামনে, এটা সবাই পারবে। রাইট আনসার হলো ব্রহ্মজিৎ গৌড়। এবার এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফো রেখেছি। দেখো, ব্রহ্মজিৎ গৌড় ভারতের সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শের শাহ সুরির সেনাবাহিনীতে একজন ব্রাহ্মণ সেনাপতি ছিলেন। আচ্ছা, শের শাহ সুরি কিন্তু ভারতের দ্বিতীয় আফগান বংশ কিন্তু স্থাপন করছে, কারণ প্রথমটা ছিল লোধি বংশ দ্বারা স্থাপন করে। তিনি শের শাহের অন্যতম সেরা সেনাপতি হিসেবে বিবেচিত হতেন। ঠিক আছে, যদিও সতীশচন্দ্র দাবি করেন যে তিনি কুর নামে পরিচিত একজন সুর ছিলেন বা সুর বংশভূত এরকম একজন ছিলেন। যাই হোক, চৌসা এবং বিলগ্রামের যুদ্ধের পর যেখানে শেরশাহ মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করেন, ব্রহ্মজিৎ গৌড়কে হুমায়ুনের পেছনে ধাওয়া করার জন্য পাঠানো হয়েছিল, যাতে তিনি পুনরায় সংগঠিত না হন এবং শের শাহের শাসনের আরো একটা হুমকি না তৈরি করেন। ব্রহ্মজিৎ গৌড় একজন বীর যোদ্ধা হিসেবে প্রমাণিত হন এবং কিছু সময়ের জন্য হুমায়ুনকে আর কোনো অগ্রগতি থেকে বিরত রাখতে সফল হন। ব্রহ্মজিৎ গৌড় ছাড়াও গোয়ালিয়রের রাজা রাম শাহ তিনিও কিন্তু শের শাহ সুরির সেবায় নিযুক্ত ছিলেন। 17 নম্বর কোশ্চেন দেখো, 2025 সালের দাবা ই স্পোর্টস বিশ্বকাপ কে জিতেছেন? অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে ম্যাগনাস কার্লসেন। বিশ্বের 1 নম্বর গ্র্যান্ড মাস্টার ম্যাগনাস কার্লসেন 2025 সালে প্রথম দাবা ই স্পোর্টস বিশ্বকাপ জিতেছে। দাবা ই স্পোর্টস বিশ্বকাপ 2025 সালে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, যেটা কথা বলছিলাম, ভারতে শ্বেত বিপ্লবের জনক হিসেবে কে পরিচিত ছিলেন? এটা পিএসসি মিসলেনিয়াস 2012-তে কিন্তু এসেছিল প্রশ্নটা। এটা আমাদের 18তম প্রশ্ন চলছে। অপশন তোমাদের সামনে, রাইট অ্যান্সার হবে ভার্গিস কুরিয়েন। ঠিক আছে, যার জন্মদিন আমরা কিন্তু ভারতে ন্যাশনাল মিল্ক ডে রূপে পালন করে থাকি এবং সেম দিনেই কিন্তু আমরা কনস্টিটিউশন ডে বা ইন্ডিয়ান কনস্টিটিউশন ডে আমরা পালন করে থাকি, সেটা হচ্ছে 26শে নভেম্বর। তো সেই দিনই ভার্গিস কুরিয়েনের জন্মদিন, সেই দিনই ন্যাশনাল মিল্ক ডে, সেই দিনই কনস্টিটিউশন ডে। ঠিক আছে, তো চলো, কালার রেভলিউশন অফ ইন্ডিয়া, আমরা সবাই জানি বিভিন্ন কালার দিয়ে কিন্তু রেভলিউশন হয়েছিল, তো সেইটা আমরা একটু দেখে নিই। দেখো, ব্ল্যাক যে কালারটা, ব্ল্যাক রেভলিউশন, সেটা কিন্তু মেইনলি হয়েছিল পেট্রোলিয়ামের জন্য। ব্লু রেভলিউশন হয়েছিল ফিশের জন্য বা মাছের জন্য। ব্রাউন রেভলিউশন হয়েছিল লেদার বা কোকোয়ার জন্য। গোল্ডেন রেভলিউশন হয়েছিল হর্টিকালচার বা হানির জন্য। গোল্ডেন ফাইবার রেভলিউশন হয়েছিল কিন্তু জুটের জন্য বা পাটের জন্য। গ্রিন রেভলিউশন হয়েছিল ফুড গ্রেইনস, রাইস এবং হুইটের জন্য। গ্রে রেভলিউশন হয়েছিল ফার্টিলাইজার এবং উলের জন্য। পিঙ্ক রেভলিউশন হয়েছিল অনিয়ন এবং প্রনের জন্য। তারপরে রেড রেভলিউশন হয়েছিল মিট এবং টমেটোর জন্য। ঠিক আছে, রেড রেভলিউশন মিট এবং টমেটোর জন্য হয়েছিল। সিলভার রেভলিউশন হয়েছিল এগ এবং পোল্ট্রির জন্য।
এবং হোয়াইট রেভলিউশন হয়েছিল মিল্ক এবং ডেয়ারি প্রোডাক্টের জন্য, ইয়েলো রেভলিউশন হয়েছিল অয়েল সিডস এর জন্য, রাউন্ড রেভলিউশন হয়েছিল পটাটোর জন্য, এবং ফাইবার রেভলিউশন হয়েছিল কটনের জন্য। তো এগেইন বলছি, যে সমস্ত লিস্ট, চার্ট, টেবিল এগুলো রাখা হবে সমস্তটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তাই কোনো ইনফো মিস করবে না এখানে। যদি মনে হয় খাতা মেনটেন করে লিখবে, তাহলে তার থেকে ভালো তো আর কিছু হতেই পারে না, ঠিক আছে? তো যদি মনে হয় খাতায় লিখবে, তো খাতায় লিখে লিখেও কিন্তু পড়তে পারো। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কে প্রথম সাতবাহন রাজা যিনি মুদ্রায় শাসকের মাথা, মানে যে মাথার প্রতিকৃতি সেটা ব্যবহার করেছিলেন? এটা আমাদের 19 নম্বর কোশ্চেন। অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে প্রথম সাতকর্ণী। প্রথম সাতকর্ণী কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা জেনে নিই। তিনি ছিলেন সাতবাহন বংশের মধ্যে তৃতীয় এবং প্রথম শক্তিশালী সাতবাহন শাসক। নানাঘাট শিলালিপিতে তার কৃতিত্বের আলোচনা করা আছে। তাকে দক্ষিণ পথের অধিপতি বলা হয়। সাঁচি স্তূপের একটা প্রবেশ পথে তার নাম খোদাই করা আছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, কোন দেশ সব থেকে বেশি বার এশিয়ান গেমস আয়োজন করেছে? অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে থাইল্যান্ড। ঠিক আছে, কতবার? 66, 70, 78 এবং 98, 4 বার কিন্তু থাইল্যান্ড এশিয়ান গেমস আয়োজন করেছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জাতিসংঘ মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ঠিক আছে, মানবাধিকার কমিশনের সদর দপ্তর, এটা কিন্তু ক্লার্কশিপ 2019-এ এসেছিল। 21 নম্বর কোশ্চেন এটা আমাদের। অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে জেনেভা। এবার এখানে আমরা রেখেছি অর্গানাইজেশন, এখানে সদর দপ্তর এবং এখানে প্রতিষ্ঠার সাল। ঠিক আছে, কিছু ইম্পর্টেন্ট গুলো বলে দিচ্ছি, বাকি তোমরা তো পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে, ওখান থেকে পড়ে নেবে। দেখো এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এটা ফিলিপিন্সে অবস্থিত, মানে সদর দপ্তরটা 1966 সালে এটা তৈরি হয়েছিল। তারপরে দেখো এশিয়ান, যেটা জাকার্তা ইন্দোনেশিয়া অবস্থিত, এটা 67-তে তৈরি হয়। তারপরে বিমস্টেক, যেটা ঢাকাতে অবস্থিত, মানে সদর দপ্তর 97 তৈরি হয়। তারপরে দেখো এখানে ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা ব্রাসেলসে অবস্থিত, 1993 স্থাপিত হয়। তারপরে দেখো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত, 1919 সালে এটা তৈরি হয়। ঠিক আছে, বাকি এই পুরো লিস্টটাই তোমরা পিডিএফ যখন ডাউনলোড করবে পেয়ে যাবে, ওখান থেকে প্রিন্ট আউট করে নিয়ে পড়তে পারো অথবা খাতায় লিখে পড়তে পারো। নেক্সট কোশ্চেন, 22 নম্বর কোশ্চেন, সম্প্রতি প্রয়াত মেঘনাথ দেশাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন বা কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন ছিল তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে অর্থনীতি। ঠিক আছে, প্রখ্যাত অর্থনীতিবিদ এবং যুক্তরাষ্ট্রের হাউস অব লর্ডস এর সদস্য মেঘনাথ দেশাই 85 বছর বয়সে মারা গেছেন। 1944 সালে গুজরাটের ভদোদরায় তিনি জন্মগ্রহণ করেন। তার নাম মেঘনাথ জগদীশ চন্দ্র দেশাই। ঠিক আছে, তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেছিলেন। 1963 সালে পেনসিলভ্যানিয়া ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। নেক্সট কোশ্চেন, দ্য ট্রায়াল এই বইটির লেখককে? এটা পিএসসি মিসলেনিয়াস 2019-এ এসেছিল কোশ্চেনটা, এটা আমাদের 23 নম্বর কোশ্চেন। অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে ফ্রান্জ কাফকা। ঠিক আছে, তো ফ্রান্জ কাফকা ছিলেন দ্য ট্রায়াল গ্রন্থের লেখক। এটি মূলত একটা জার্মান ভাষায় লেখা উপন্যাস, যা 1914 থেকে 15 সালে লেখা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, 1914 থেকে 1919 সালে কিন্তু আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল। ঠিক আছে, এবং সেকেন্ডটা হয়েছিল 1939 থেকে 45, এটা কিন্তু হয়েছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, তাই বুঝতেই পারছো কিভাবে একটা সাল থেকে আমরা কিন্তু বিভিন্ন রকম ইনফো বের করতে পারি। যেমন 1915 গান্ধীজি ভারতে ফিরে এলেন 9 জানুয়ারি। ঠিক আছে, যে দিনটা আমরা পালন করি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে। ঠিক আছে, আচ্ছা, এই গ্রন্থের লেখক ফ্রান্জ কাফকা। মূল ভাষা হচ্ছে জার্মান ভাষা। প্রকাশ হয়েছিল 1925 সালে। তার মরণোত্তর, যাই হোক। তার অন্যান্য কিছু কাজ, যেমন দ্য মেটামরফোসিস, দ্য কাসল, এগুলো কিন্তু তার গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি। 24 নম্বর কোশ্চেন দেখো, মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম নাটকটি কি? তার প্রথম নাটক। ঠিক আছে, অপশন তোমাদের সামনে। রাইট অ্যান্সার হবে শর্মিষ্ঠা।
তার রচিত প্রথম নাটক হচ্ছে শর্মিষ্ঠা, যা প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক। ইম্পর্টেন্ট। শর্মিষ্ঠা নাটকের কাহিনী মহাভারতের আদি পর্বে যযাতি দেবযানীর উপাখ্যান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। এরপরে তার রচিত পদ্মাবতী নাটকে তিনি বাংলায় প্রথম অমৃতাক্ষর ছন্দের সার্থক ব্যবহার করেছেন। ঠিক আছে। আচ্ছা, এখানে পদ্মাবতী যখন এলো তখন এখান থেকে আরো একটা জিনিস বলে দিই, সেটা আমাদের মিডাইভাল ইন্ডিয়ার যখন আমরা পড়ি সেখানে আমরা থাকে পড়তে হয় সেখানে, সেটা হচ্ছে পদ্মাবত। পদ্মাবত যেটা কিন্তু লিখেছিলেন মালিক মোহাম্মদ জায়াসি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন এবং আমাদের লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 25 নম্বর কোশ্চেন, দ্য থার্ড পিলার এই গ্রন্থের লেখক কে? অপশনস আমাদের সামনে। এই কোশ্চেনটা পিএসসি ক্লার্কশিপ 2019 এসেছিল। অপশনস দেখে রাইট অ্যান্সার হবে রঘুরাম রাজন। ঠিক আছে। রঘুরাম রাজন কিন্তু থার্ড পিলার এই গ্রন্থের লেখক। রঘুরাম রাজন 2003 থেকে 2006 সালের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের অর্থনীতিবিদ ছিলেন। এছাড়াও তিনি ভারতীয় একজন অর্থনীতিবিদ এবং মোস্ট ইম্পর্টেন্টলি আরবিআই এর 23তম গভর্নর তিনি ছিলেন রঘুরাম রাজন। এবং আই ডু হোয়াট আই ডু এই গ্রন্থেরও কিন্তু তিনি লেখক ছিলেন। তোমরা কমেন্ট করে জানাও বর্তমানে আরবিআই এর গভর্নর কে আছেন। ঠিক আছে, এটা কমেন্ট করে জানাও। ঠিক আছে। প্রথম গভর্নর কে ছিল? স্যার অসবর্ন স্মিথ। ঠিক আছে। আর তো এইটুকুই। তো এখানেই আমাদের আজকে ক্লাস সমাপ্ত হলো। যারা যারা ক্লাসটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। যদি ক্লাসটা তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। ঠিক আছে। যদি ভালো লাগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল নোটিফিকেশনটা অন করে দেবে। প্রতি একদিন অন্তর অন্তর কিন্তু আমাদের এই ক্লাসগুলো আপলোড হতে থাকে। ঠিক আছে। যদি ক্লাসটা তোমাদের একটু ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে, যদি মনে হয় যে ক্লাসটা তোমাকে কিছু ভ্যালু দিয়েছে, তাহলে অবশ্যই তোমার ফিডব্যাক যেটা কমেন্টে জানাবে। এবং যদি মনে হয় ক্লাসটাকে শেয়ার করা যায় তাহলে বন্ধুদের মাঝে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন জায়গায় তুমি ক্লাসটাকে শেয়ার করে দেবে। ঠিক আছে। তো আজ অব্দি এইটুকুই। থ্যাংক ইউ সকলকে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।